আমরা মনে করি রাষ্ট্র পরিচালনার জন্য আমলাই হচ্ছে সব থেকে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, আমলাতন্ত্র। সেজন্য রাষ্ট্র সব কিছুতে আমলার অভিভাবকত্ব গ্রহণ করে। একজন শিক্ষক বলবে, একজন আমলা বলবে, আমলার কথাটা থাকবে, শিক্ষকের কথাটা বাদ যাবে। আমাদের আমলাতন্ত্র যেসব সুযোগ সুবিধা গ্রহণ করেছে, আমাদের প্রশাসন সব কিছুকে যেভাবে গিলে খেয়েছে, তাতে আমাদের গোটা রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। যদি আমলাতন্ত্রের এই সর্বগ্রাসী হামলা থেকে আমরা অন্যান্য পেশাজীবীদের রক্ষা করতে না পারি, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। এখন যে সংস্কার শিক্ষানীতি আমলাতন্ত্র, আসলে তো এটা একটার সাথে জড়িত। আপনি আপনার একটা লেখায় আপনি লিখেছেন যে শিক্ষা নিয়ে বিতর্ক চলুক, এটা ছিল শিরোনাম। এখন এই শিক্ষা নিয়ে বিতর্ক, এটাই কি পূর্ণাঙ্গ শিক্ষা সংস্কারের সবচেয়ে উপযুক্ত মাধ্যম বলে মনে হয়? না, ব্যাপারটা হচ্ছে বিতর্ক তো থাকবেই। বিতর্ক না থাকলে আমি তো ভিন্ন ভিন্ন মতগুলোকে পাবো না। কাজে বিতর্ক একটা অনিবার্য সত্য, যেটা যা বিতর্কের ঊর্ধ্বে তা কিন্তু অন্ধবিশ্বাস হয়ে যায়, সেটা একটা ডগমা হয়ে যাবে। ডগমা দিয়ে পৃথিবী এগোবে না। কাজে বিতর্কটা থাকতেই হবে। আমার যত ভালো ব্যবস্থায় হোক তার বিরুদ্ধে বিতর্ক থাকতে হবে। কাজে বিতর্ক না যদি হয় তাহলে সভ্যতা থেমে যাবে, এটা থাকতে হবে। প্রশ্নটা হচ্ছে যে বিতর্ক করতে গেলে কি কূটতর্ক এসে যাবে? হ্যাঁ, তাও আসবে, সে আবর্জনাও আসবে, সেগুলো ঝেঁটে বাদ দিতে হবে। আমাদের ব্যবস্থার মধ্যে সবথেকে বড় ত্রুটির জায়গাগুলো আমরা যদি চিহ্নিত করি, তাহলে আমরা কি দেখব? আমাদের শিক্ষা ব্যবস্থায় যে কোনো সংস্কার হয়নি তা তো নয়, আমাদের শিক্ষা উন্নয়নের জন্য কোনো কাজ হয়নি তা তো নয়, আমাদের শিক্ষাক্ষেত্রে বাজেট বাড়েনি তা তো নয়। সব কিছু কিন্তু ঘটেছে, কিন্তু ঘটেছে এটা কোন জায়গায়, সেই জায়গাটা আমরা দেখব। শিক্ষার মৌল শর্তটা কি? অবকাঠামো, ভবন। শিক্ষার মৌল চরিত্র কি? তার বই পুস্তক, তার শিক্ষক, তার ছাত্র, কোনটা? এইগুলোকে নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখব, আমি তো কখনো স্বীকার করব না যে কোনো ছাত্র খারাপ, কারণ প্রত্যেকের মধ্যে প্রতিভা আছে, কোনো না কোনো ক্ষেত্রে প্রতিভা আছে। কাজে কোনো ছাত্র খারাপ হয় না। তাহলে হচ্ছে কি, যদি ভালো ভবন হয় তাহলে কি সেখানে শিক্ষার বিস্তার হবে? তা যদি হতো তাহলে ঢাকা শহরের লোকেরা, লন্ডনে যারা জন্মগ্রহণ করতো, তারা পৃথিবী চালাতো। তা তো হয়নি না। কাজেই এইটা ঠিক নাই যে নগর সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, তা হয় না। প্রায় প্রত্যেকটা রাষ্ট্র যারা পরিচালনা করছে তারা দেখা যাচ্ছে গ্রাম থেকে উঠে এসছে। এটা নয় যে শেখ মুজিব টুঙ্গিপাড়া থেকে উঠে এসছেন, এর অসংখ্য মুজিবের জন্ম হয়েছে যারা শহরে নয়, প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসছে। সারা পৃথিবীতে এটা ঘটেছে, নগর থেকে আসেনি আমি তা বলছি না, সে নজিরও হাজার হাজার আছে। তো আমাদের কথাটা হচ্ছে যে যেখান থেকেই আসুক না কেন, তার মধ্যে আমি মৌলিক চাহিদাগুলো পূরণ করার মতো সুবিধাগুলো পৌঁছাতে পারছি কিনা। এখন পৌঁছাতে চাইলে তো পারা যাবে না। যে সুবিধাটি আমি ঢাকা শহরে সহজে দিতে পারি, সেটাকে আমি একটা জেলা শহরে অথবা একটা উপজেলার বা একটা প্রত্যন্ত ইউনিয়নে নিয়ে যাওয়াটা আমার জন্য বেশ কঠিন। তারপরেও আমরা বলবো, এখনকার আমাদের সড়ক যোগাযোগ উন্নত হয়েছে, অন্যান্য যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটেছে, কমিউনিকেশনের বিভিন্ন মিডিয়া তৈরি হয়েছে, ইন্টারনেট হয়েছে ইত্যাদি। সব কিছুর মধ্য দিয়ে আমরা এটার মধ্যে একটা যোগসূত্র তৈরি করতে পারি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমি কি এই লক্ষ্য ঠিক করেছি যে আমি যে আগামী প্রজন্মকে তৈরি করছি সে কার সমকক্ষ হবে? অর্থাৎ আমার কম্পিটিটরকে, আমি কোন জায়গায় যাওয়ার জন্য লড়াইটা করছি। আমি যদি ধরি যে আমার ইমিডিয়েট লক্ষ্য হচ্ছে আমি ভারতের সমকক্ষ কিনা, এটা ভালো, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে আমি কম্পিটিশন করবো, এটা ভালো। কিন্তু আমি যদি একটু অন্যদিকে তাকাই, আমরা বার্মা সম্পর্কে খুব জানি না, সেই জন্য আমি বার্মার প্রসঙ্গটা তুলব না। আমি থাইল্যান্ডে চলে যাই, থাইল্যান্ড তো আমার থেকেও নিচে পড়েছিল, সে কোথায় গেছে? মালয়েশিয়া কোথায় গেছে? কুয়ালালামপুর কোথায় গেছে? তারা গেল কী করে? এই প্রশ্নগুলো তো উঠতে পারে, ন্যায্যভাবে উঠতে পারে। কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে যে এই প্রশ্ন যখন ওঠে, তখন এর সঙ্গে সম্পর্কিত যে বিষয়গুলো থাকে, সেই বিষয়গুলোকে আমরা অবহেলা করি। যেমন প্রথম কথা হচ্ছে, আমরা মনে করি রাষ্ট্র পরিচালনার জন্য আমলাই হচ্ছে সব থেকে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, আমলাতন্ত্র। সেজন্য রাষ্ট্র সব কিছুতে আমলার অভিভাবকত্ব গ্রহণ করে, সে তাকে দিয়েই শাসন করে। আপনি দেখবেন যে কোনো একটা মতামত যাচ্ছে, আমলার কথাটি শেষ কথা হয়ে যায়। একজন শিক্ষক বলবে, একজন আমলা বলবে, আমলার কথাটা থাকবে, শিক্ষকের কথাটা বাদ যাবে। এমনকি আমাদের সমাজ ব্যবস্থাতে অন্যান্য পেশাজীবীরা, যেমন একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, সে কিন্তু তার ফিল্ডে একেবারে স্পেশালিস্ট। একজন ডাক্তার কি হচ্ছে? সবচেয়ে ব্রিলিয়ান্ট ছেলেরা ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে,
এতে নিয়ে কোনো সন্দেহ নেই। সেই লোকটি যখন একজন মেডিকেল অফিসার হিসেবে জয়েন করছে, সে সারা জীবনের স্বপ্ন দেখছে আমি একটা সিভিল সার্জন হতে পারবো কিনা, এই তার স্বপ্ন। কিন্তু তার নিচে যে জয়েন করছে একজন এসি ল্যান্ড, সে সচিবে বসে থাকছে। অর্থাৎ ওখানে প্রমোশনের সুযোগ সুবিধার যে ধারাটি আছে, যে স্পেশাল ফিল্ডে যারা কাজ করছে, যার একটি নির্দিষ্ট ক্ষেত্রে আলাদা দক্ষতা আছে, চিকিৎসা ক্ষেত্রে হোক, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে হোক, তাকে কিন্তু আপনি সেভাবে প্রমোশন দিচ্ছেন না, তাকে সে ক্ষমতা দিচ্ছেন না, তাকে স্বায়ত্তশাসন দিচ্ছেন না, তাকে দাবিয়ে রাখছেন। একজন ডাক্তার এবং থার্ড ক্লাস একজন ব্যাক বেঞ্চার, দুজন উঠে এসে একজন আমলাতন্ত্রে যাচ্ছে, একজন ডাক্তার হচ্ছে বা ইঞ্জিনিয়ার হচ্ছে, দেখবেন যে সে বড়জোর সিভিল সার্জন হচ্ছে বা একটা ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার পর্যন্ত হচ্ছে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হচ্ছে, তারপর তার আর ওঠার জায়গা নেই। ফলে আমাদের আমলাতন্ত্র যেসব সুযোগ সুবিধা গ্রহণ করেছে, আমাদের প্রশাসন সব কিছুকে যেভাবে গিলে খেয়েছে, তাতে আমাদের গোটা রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। যদি আমলাতন্ত্রের এই টুটি চেপে না ধরা হয়, যদি আমলাতন্ত্রের এই সর্বগ্রাসী হামলা থেকে আমরা অন্যান্য পেশাজীবীদের রক্ষা করতে না পারি, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। আমাদেরকে অবশ্যই বাংলাদেশের আমলাতন্ত্রের এই জোরালো কেন্দ্রবিন্দুকে ধ্বংস করতে হবে। কারণ এই আমলাতন্ত্র, এরা কখনোই দেশপ্রেমিক নয়, এরা কখনোই জনগণের মঙ্গল কামনা করে না। এরা নিজেদেরকে শাসক মনে করে, প্রশাসক মনে করে, এবং তারা মনে করে যে আমরা এই আসনে বসেছি এই দেশকে শাসন করার জন্যে। কিন্তু সমাজ এদের দ্বারা নিয়ন্ত্রিত হয়, আর যারা নিয়ন্ত্রিত হচ্ছে তাদের থেকে অনেক মেধাবী, তারা যে অনেক বেশি কর্মঠ, সেই কথাটা আমাদের ভুলিয়ে দেওয়া হচ্ছে। আপনি সকল ক্ষেত্রে দেখবেন রাষ্ট্র যত রকমের সুযোগ সুবিধা দেয়, একজন আমলা যখন একজন কি বলে ইয়েনো হয়, তখন থেকে সে দেশ সুযোগ সুবিধা ভোগ করতে শুরু করে। এটা অমানবিক, এটা চরম বৈষম্যমূলক, এবং এই বৈষম্যমূলক আচরণের জন্যে আমলাতন্ত্র সমস্ত পেশাজীবীদেরকে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশে। এবং খুব বেশি আলোচনা হয় যে সরকার পরিবর্তন হয়, কিন্তু আমলাতন্ত্রের কোনো পরিবর্তন হয় না। সব দেশে আমলাতন্ত্র অপরিবর্তিত থাকবে, সিস্টেম না। এখানে আমি প্রশ্নটা এই প্রশ্নটি আমাদের আমি করতে চাই। একটা জায়গাতে আছে, অন্য দেশের আমলাতন্ত্র অ্যাডমিনিস্ট্রেশনে হস্তক্ষেপ করে না, কিন্তু বাংলাদেশে যেটা বলে না, কুকুরের ল্যাজ নাড়বে না ল্যাজে কুকুর নাড়ে, বাংলাদেশের ল্যাজে কুকুর নাড়ে। বাংলাদেশের আমলাতন্ত্র রাষ্ট্রকে চালায়। কথা হওয়ার দরকার ছিল রাষ্ট্র আমলাতন্ত্রকে চালাবে। এই আমলাতন্ত্রকে যদি আমরা পরাভূত করতে না পারি, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার।